প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে আজকে শুরু করছি আমার অনলাইন ক্লাস। আজকের এই ক্লাসটি হচ্ছে আমার একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে শিক্ষার্থীদের জন্য। শিক্ষার্থীরা, এর আগে আমি তোমাদের বাংলা ভাষা ও উচ্চারণ রীতির উপর আমি গত একটি ক্লাস নিয়েছি। আমি বাংলা ভাষা ও উচ্চারণ রীতির উপর আমি তোমাদের বেশ কয়েকটি ক্লাস নেব এবং এরপর তোমাদেরকে আমি পর্যায়ক্রমে বাড়ির কাছে দিব। সেই বাড়ির কাজগুলো তোমরা যথারীতি করবে এবং আমাদের যখন কলেজ খুলবে তখন আমি তোমাদের সেই বাড়ির কাজগুলো আমি দেখব। শিক্ষার্থীরা, বাংলা ভাষা উচ্চারণ নীতির উপর তোমাদের টোটাল 2টি প্রশ্ন থাকবে এবং এটি হচ্ছে 1 নম্বর প্রশ্ন, অর্থাৎ বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশে যে 30 নম্বর থাকে সেই 30 নম্বরের মধ্যে 1 নম্বর অংশ হচ্ছে 1 নম্বর যে প্রশ্ন থাকবে তা হচ্ছে বাংলা ভাষার উচ্চারণ নীতির উপর। তাহলে বাংলা ভাষা উচ্চারণ নীতির উপর শিক্ষার্থীরা 2টি প্রশ্ন থাকবে। একটি প্রশ্ন হচ্ছে তোমাদের যে এখানে একটি প্রশ্ন থাকবে তোমাদের উচ্চারণ সূত্র লেখা এবং দ্বিতীয় প্রশ্ন 1-এর অল্টারনেটিভ, দ্যাট মিন্স খ নম্বর যে প্রশ্নটি থাকবে সেটি হচ্ছে 8টি শুদ্ধ শব্দ দিবে, সেখান থেকে 5টি শব্দের শুদ্ধ উচ্চারণ তোমাদের লিখতে হবে। শিক্ষার্থীর উচ্চারণগুলো লিখতে হলে আমাদের অবশ্যই উচ্চারণের সূত্রগুলো সম্পর্কে আমাদের ভালো ধারণা থাকতে হবে এবং এই উচ্চারণ সূত্রগুলো আমাদের খুব ভালোভাবে আমাদের আয়ত্ত করতে হবে, তাহলে আমরা শুদ্ধ উচ্চারণ লিখতে পারবো। এবং শিক্ষার্থীর উচ্চারণ লেখার ব্যাপারে তোমাদের কিন্তু এই ক্ষেত্রে কিন্তু অনেক বেশি অ্যালার্ট থাকতে হবে, কারণ উচ্চারণটা হচ্ছে বানান থেকে সম্পূর্ণ আলাদা। যেটা আমি তোমাদের গত ক্লাসে উচ্চারণ কী, উচ্চারণ রীতি কী, উচ্চারণের সাথে বানানের পার্থক্য কী, বাংলা ভাষার উচ্চারণ নীতি কী এবং উচ্চারণ নীতিটা কেন প্রয়োজন, এই বিষয়গুলো আমি আমার গত ক্লাসে আলোচনা করেছিলাম। তারই ধারাবাহিকতায় শিক্ষার্থীরা আজকে আমি আমার দ্বিতীয় ক্লাস শুরু করব। যাই হোক, আমার দ্বিতীয় ক্লাসে যারা অনলাইন ক্লাসে আছো তাদেরকে আমি স্বাগত জানাচ্ছি এবং যারা নাই তারা যথারীতি আমাদের কলেজ যে ফেসবুক পেজ আছে সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজ অনলাইন ক্লাস, সেখান থেকে তোমরা ভিডিওগুলো ভালো করে দেখবে এবং তোমরা এগুলো আয়ত্ত করে নিবে। আর শিক্ষার্থীরা, তোমাদের যদি কোনো সমস্যা থাকে তোমরা আমাকে তাহলে ইনবক্স করে তোমরা আমাকে জানাবে। যাই হোক, আমার এই ক্লাসে শিক্ষার্থীরা আমি তোমাদের সবাইকে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদেরকে আমি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সীতাকুণ্ড সরকারি, বিশেষ করে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদেরকে অভিনন্দন জানাচ্ছি সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজকে বাছাই করে নেওয়ার জন্য। আমার এই ক্লাসে আমি সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে আমি আমার অনলাইন ক্লাস বাংলা ভাষা উচ্চারণ রীতির উপর আজকে আমি আমার দ্বিতীয় ক্লাসটি শুরু করছি। শিক্ষার্থীরা, সেই দ্বিতীয় ক্লাসে আমি তোমাদের উচ্চারণ রীতি সম্পর্কে আলোচনা করব, উচ্চারণ রীতির কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে দিব এবং উচ্চারণ রীতির সূত্রগুলো আমি আলোচনা করব। সূত্রগুলো আলোচনা করার পরে আমি তোমাদের প্রথমত আমি তোমাদের উচ্চারণ রীতির সূত্রগুলো আলোচনা করব এবং সেই আলোচনা করার পর আমি তোমাদের পরবর্তী ক্লাসগুলোতে আমি তোমাদের কিছু বাড়ির কাজ দিব, সেগুলো তোমরা করবে। যেভাবে করে আমি বাংলা ভাষা অপপ্রয়োগ, শুদ্ধ প্রয়োগের উপর দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের আমি টোটাল ক্লাস নেওয়ার পর আমি বেশ কিছু ইম্পর্টেন্ট তোমাদের প্রশ্ন দিয়ে দিয়েছি। উচ্চারণের উপরও ঠিক একইভাবে আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং উচ্চারণ দিয়ে দিব। যাই হোক, আমার ক্লাসে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে আমি আমার উচ্চারণ রীতির উপর দ্বিতীয় ক্লাস শুরু করব। শিক্ষার্থীরা, আশা করি তোমরা দ্বিতীয় ক্লাসগুলো খুব ভালো করে দেখবে, উচ্চারণ রীতিগুলো, এবং তোমরা খুব ভালো করে ক্লাসগুলো বারবার দেখবে। এবং যখন কলেজ খুলবে, আমরা কলেজ খোলার পর আমরা উচ্চারণগুলো যতদূর সম্ভব আরও ভালো করে সহজ ভাষায় যাতে তোমাদের বোঝানো যায় সেটা আমি আপ্রাণ চেষ্টা করব। এবং উচ্চারণ রীতিটাই আমি তোমাদের প্রতি বছর আমি তোমাদের পড়িয়ে থাকি, তারই ধারাবাহিকতা উচ্চারণ রীতিও আমি তোমাদেরকে আজকে অনলাইন ক্লাসের মাধ্যমে আমি আমার উচ্চারণ রীতি ক্লাসটি শুরু করছি। তাহলে শিক্ষার্থীরা, আমরা শুরু করি বাংলা স্বরধ্বনির উচ্চারণ। তাহলে তোমাদের দেখো, আমি একেবারে খুঁটিনাটি নিয়ে আমি আমার ক্লাস শুরু করেছিলাম। যে আমি আমার প্রিভিয়াস ক্লাসে তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম উচ্চারণ কী, উচ্চারণ রীতি কী, উচ্চারণ রীতি কেন প্রয়োজন, বাংলা ভাষার উচ্চারণ রীতি কী জন্য জানা দরকার, এই বিষয়গুলো আমি তোমাদেরকে আলোচনা করে দিয়েছি। এবং গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম যে বাংলা উচ্চারণ এবং বানানের মধ্যে কোথায় কোথায় পার্থক্য আছে সেই বিষয়গুলো আলোচনা করেছি। আজকে আমি শিক্ষার্থীরা তোমাদের 2টি সূত্র, উচ্চারণের 2টি সূত্র আলোচনা করব। তার আগে তোমাদের আমি স্বরধ্বনি উচ্চারণ কী, সেই স্বরধ্বনি উচ্চারণ সম্পর্কে আমি আলোচনা করব। শিক্ষার্থীরা, একটু বলে রাখি, বাংলা ভাষায় স্বরধ্বনি হচ্ছে মোট, স্বরবর্ণ হচ্ছে মোট 11টি বর্ণ। কেমন? 11টি বর্ণের মধ্যে কিন্তু সবগুলো বর্ণের উচ্চারণ আমরা পড়াই না। আমরা বিশেষ করে আদ্য, অ,
তারপর মধ্য অ, অন্ত অ, ধ্বনি উচ্চারণ এগুলো আমরা পড়িয়ে থাকি। যাই হোক শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো, আমি আমার স্লাইডের মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বাংলা উচ্চারণনীতি স্বরধ্বনিগুলো কি আমি তোমাদেরকে ইন্ডিকেট করে করে পড়ে দিচ্ছি। তোমরা খেয়াল করো, স্বরীয় স্বরায় রস্যই দীর্ঘি রস্য এ রি এ উ, হ্যাঁ আও। এখানে শিক্ষার্থীর উ এবং আও হবে, এটা একটু ভুল আসছে। মোট 11টি, এখানে উ এবং আও 11টি স্বরধ্বনি আছে, হ্যাঁ এগুলো একটু ভুল আসছে। তোমরা দেখবে এ উ এবং আও এই স্বরধ্বনিগুলো এখানে দুইটা একই রকম আসছে, সেগুলো আমি তোমাদেরকে পরবর্তী ক্লাসে আমি দেখিয়ে দিব। আসলে এটা আমার চোখ এড়িয়ে গিয়েছে। যাই হোক, কিন্তু বাংলায় স্বর পর্যায়ে স্বতন্ত্র ধ্বনিমূল হিসেবে উচ্চারিত হয় মোট 60টি, অর্থাৎ 11টি বর্ণ, এখানে কিন্তু 11টি আছে, কেমন? সেই 11টির মধ্যে আমাদের 60টিকে আমরা স্বতন্ত্র হিসেবে উচ্চারণ করে থাকি। সেই স্বতন্ত্র উচ্চারণগুলো হচ্ছে কি, যেগুলো আমাদের উচ্চারণ রীতির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেগুলো হচ্ছে যেমন স্বরীয়, খেয়াল করে শিক্ষার্থীরা, স্বরীয় স্বরে রস্যই রস্য এ উ এবং আ, অর্থাৎ এর উচ্চারণ। তাহলে এখানে 1 2 3 4 5 6 7 এই 7টি হচ্ছে স্বতন্ত্র রূপ উচ্চারণ করা হয়। অছাড়া অন্যান্য স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ বা কার চিহ্ন রয়েছে, যেমন ধরো আকার, রস্যইকার, রস্যকার, একার, উকার। তাহলে এগুলো কিন্তু কার চিহ্ন রয়েছে শুধুমাত্র স্বরবর্ণ, অর্থাৎ স্বরীয় ছাড়া। অর্থাৎ স্বর ছাড়া অন্যান্য যে স্বরবর্ণগুলো আছে সেগুলো কিন্তু সংক্ষিপ্ত রূপ বা কার চিহ্ন রয়েছে। ব্যঞ্জন বর্ণের পরে থাকলে, যদি ব্যঞ্জন বর্ণের পরে থাকে তাহলে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়ে কেবল অকারের জন্য কোনো সংক্ষিপ্ত রূপ নেই, যুক্ত হয় কিন্তু অকারের জন্য। অর্থাৎ আমি তোমাদেরকে এখানে শুধু স্বরধ্বনি উচ্চারণ কোনগুলো সেটাই আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমার প্রশ্নের জন্য অত বেশি অ্যাসেনশিয়াল না, বা তোমাদের জানার জন্য এটা আমি তোমাদের জন্য শিক্ষার্থীরা এটাকে আমি সংযোজন করে নিয়েছি। তোমরা তাহলে একটু খেয়াল করে শিক্ষার্থীরা, যে ব্যঞ্জন বর্ণের পরে থাকলে, অর্থাৎ ব্যঞ্জন বর্ণের পরে যেন স্বরবর্ণ সংক্ষিপ্ত রূপটা ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়, এবং অকারের জন্য কিন্তু সেটা কোনো সংক্ষিপ্ত রূপ নেই। যাই হোক শিক্ষার্থীরা, এত কথা নয়, আমি তোমাদেরকে কিছু উদাহরণের সাহায্যে দেখিয়ে দিলে বোধহয় আমার ভালো হয়। তাহলে আমি একটু তোমাদের জন্য কিছু উদাহরণ দাঁড় করিয়েছি, তোমরা সেই উদাহরণগুলো একটু ভালো করে শিক্ষার্থীরা খেয়াল করবে। শিক্ষার্থীরা দেখো, তারা বাংলা ভাষায় লিখিত উচ্চারণ, এখান থেকে আমাদের এই স্লাইড থেকে আমাদের ক্লাসগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমরা বাংলা ভাষায় উচ্চারণটা কিভাবে লিখব, সেই লিখিত উচ্চারণটা কী ধরনের হবে, সূত্রগুলো কী ধরনের হবে, সেই বিষয়গুলো আমি একটু শিক্ষার্থীরা একটু আলোচনা করব। তাহলে দেখো, তোমরা বাংলা ভাষায় লিখিত উচ্চারণটা হচ্ছে 3 ধরনের হয়। তা তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু ভালো করে খেয়াল করো, যে বাংলা ভাষায়, বাংলা লিখিত ভাষায় ব্যবহৃত অর উচ্চারণ 2 রকম হয়। অর্থাৎ বাংলা ভাষায় লিখিত আমরা অটা 2ভাবে উচ্চারণ করি। একটা হচ্ছে বিবৃত, মানে যেটা অর্থটা পাল্টায়, একটা হচ্ছে সংবৃত, যেটা অর্থ পাল্টায় না। তাহলে আমি তোমাদের দেখিয়ে দিই, তোমরা একটু খেয়াল করো। যেমন একটি হচ্ছে অর্ধ বিবৃত স্বরধ্বনি, যেটা অর্ধেক মানে অল্প পাল্টে যায়। অর্থাৎ বাংলা ভাষায় এই যে আমি স্বরীয় বর্ণটা, তোমরা দেখো শিক্ষার্থীরা, বাংলা যখন আমরা লিখিত ভাষায় লিখি তখন অ এর উচ্চারণ, অর্থাৎ স্বরীয়টা শব্দের যেখানে থাকে সেটার উচ্চারণটা আমরা 2ভাবে করে থাকি। আমাদের যখন আমরা উচ্চারণ সূত্রগুলো পড়ব তখন তোমাদের এই বিষয়টা অনেক ক্লিয়ার হয়ে যাবে। তাহলে তোমরা দেখো, আমরা সংক্ষেপে যদি বলতে চাই এবং সহজ ভাষায় যদি আমরা বলতে চাই, বাংলা ভাষায় আমাদের যে লিখিত অ রয়েছে, কেমন, সে অটা হচ্ছে আমরা 2ভাবে উচ্চারণ করি। একটা হচ্ছে একটি অ, মানে এই স্বরীয় ধ্বনিটা উচ্চারণ করা হয় অর্ধ বিবৃত স্বরধ্বনি, মানে অর্ধেক পাল্টাবে। আর একটা হচ্ছে সম্পূর্ণটা বিবৃত, 2 নম্বরটা। তাহলে তোমরা দেখো, অপরটি হচ্ছে বিবৃত বা উকারের মতো, অপরটি উ বা উকারের মতো। অর্থাৎ বাংলা ভাষায় অটা 2ভাবে উচ্চারণ করা হয়, অটা উচ্চারণ করা হয় অর্ধেক পাল্টে যায়, অর্থাৎ সে অটা অর্ধ বিবৃতি অর্ধেক পাল্টায়, অথবা অপরটি হচ্ছে উ বা উকারের মতো। অর্থাৎ যেমন আমরা বলি, যেমন দেখো, চলো, পড়ো, বলো, 11 12, আমরা কিন্তু 11টা 11 বার, ব আকার ববিন্দর 12, ত আকার ববিন্দর 13, আমরা বলি 11 12 13 14 15 16, অর্থাৎ উ, আমাদের অটা অ স্বরীয় উ, 16 11 12 দেখো, চলো, পড়ো, আমার উর মতো, অর্থাৎ অটা উর মতো উচ্চারণ করা হয়। তাহলে শিক্ষার্থীরা একটু খেয়াল করবে তোমরা। অবশ্য এই আমি যে তোমাদের অনলাইন ক্লাস নিচ্ছি সেটা আমাদের আর একটু প্র্যাকটিক্যাল হলে আর একটু বেশি ভালো হতো, কারণ এই ক্লাসটা উচ্চারণের ক্লাসটা নিতে হয় সম্পূর্ণ প্র্যাকটিক্যালের উপর। এটা প্র্যাকটিক্যাল না হলে উচ্চারণটা বোঝা যায় না।
তারপর যতদূর সম্ভব আমি যতটুকু সহজ ভাষায় সহজভাবে তোমাদের বোঝানো যায় সেটা আমি চেষ্টা করেছি আমার স্লাইডের মাধ্যমে, আমার ক্লাসের মাধ্যমে। যদি সম্ভব হয় কলেজ খোলার পরে আমি সেই স্বরধ্বনি বাংলা উচ্চারণের উপর তোমাদেরকে প্র্যাকটিক্যাল ক্লাস করাবো। যখন আমরা প্র্যাকটিক্যাল ক্লাসগুলো করব তখন তোমাদের যা যা সমস্যা থাকে সেই সমস্যাগুলো তোমাদের সামনে উন্মোচিত হবে। যাই হোক শিক্ষার্থীরা, আমরা বাংলা লিখিত উচ্চারণটা দুই রকম হয়, একটি হচ্ছে অর্ধবিভূত স্বরধ্বনি, অপরটি হচ্ছে উকারের মতো, অর্থাৎ অটা কিছুটা পাল্টায় আবার অটা উ এর মতো উচ্চারণ করা হয়। এ হচ্ছে বাংলা ভাষায় লিখিত উচ্চারণ দুই রকম। সেক্ষেত্রে দেখো আমি আমার আরেকটি স্লাইডের মধ্যে যে বাংলা ভাষায় অর্ধনীটা কোথায় কোথায় উচ্চারণ করা হয় সেই বিষয়টা আমি একটু দাঁড় করাচ্ছি তোমাদের, তোমরা একটু দেখো। তাহলে স্লাইডগুলো দেখলে এবং ধারাবাহিকভাবে আমার ক্লাসগুলো করার চেষ্টা করবে, কারণ আমি তোমাদের প্রত্যেকটি ক্লাস আমি চেষ্টা করবো ধারাবাহিকভাবে দেওয়ার জন্য। কারণ ধারাবাহিকটা মেনটেন করলে আমাদের সুবিধা হচ্ছে কি, একটি ক্লাসের সাথে কিন্তু আরেকটি ক্লাস রিলেট। তোমরা যদি একটি ক্লাস ভালো করে বুঝো তাহলে অপরের ক্লাসটি তোমরা সহজে এটাকে আয়ত্ত করতে পারবে। তাহলে দেখো বাংলায় অর্ধনী উচ্চারণ। শিক্ষার্থীরা বাংলায় অর্ধনীটা 3 ভাবে উচ্চারণ করা হয়, শব্দে 3 স্থানে। অর্থাৎ বাংলা ভাষায় স্বরীয় ধ্বনিটা সাধারণত শব্দের 3 স্থান উচ্চারিত হয়। অর্থাৎ বাংলা ভাষায় অটা শব্দের প্রথমে উচ্চারণ হয় একবার, শব্দের মাঝখানে একবার উচ্চারণ করা হয়, শব্দের শেষে উচ্চারণ করা হয়। যখন বাংলা ভাষায় অধ্বনিটা শব্দের প্রথমে অ এর উচ্চারণ উ এর মতো হয় তখন সেটাকে আমরা বলি আদ্য অ। তোমরা দেখো আদ্য অ, আমি তোমাদের দেখাচ্ছি। বাংলা ভাষায় অধ্বনিটা শব্দের 3টি স্থানে, অর্থাৎ শব্দের প্রথমে অটা যখন উচ্চারণ করা হয় তাকে আমরা বলছি আদ্য অ। যখন শব্দের মাঝখানে দেখো, যখন শব্দের মাঝখানে অটা উচ্চারণ করা হয় তখন সেটাকে আমরা বলছি মধ্য অ। এবং যখন শব্দের শেষে অ উচ্চারণ যদি উ এর মতো হয় তখন সেটাকে আমরা বলছি অন্ত অ। তাহলে শিক্ষার্থীরা তোমাদের এই বিষয়টি এখান থেকে আমার গুরুত্বপূর্ণ ক্লাসগুলো শুরু, মানে এই স্থান থেকে আমাদের ক্লাসগুলো আমরা খুব গুরুত্বপূর্ণ ক্লাস, এই ক্লাসগুলো আমাদের একটা ধারাবাহিকতা আছে। শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো, আমি তোমাদের বলেছি বাংলায় অধ্বনির উচ্চারণ, অর্থাৎ বাংলা ভাষায় এই যে স্বরীয় ধ্বনি আমি তোমাদেরকে ইন্ডিকেট করে দিচ্ছি। বাংলা ভাষায় এই যে স্বরীয় ধ্বনিটা আছে সেটা সাধারণত শব্দের 3টি স্থান উচ্চারিত হয়। অর্থাৎ শব্দের প্রথমে যখন অ এর উচ্চারণ হয় তখন সেটাকে আমরা বলবো আদ্য অ। শব্দের মাঝখানে যদি অধ্বনি থাকে সে অধ্বনিটা যখন উচ্চারণ হয় উ এর মতো হয় তখন সেটাকে আমরা বলছি মধ্য অ। এবং শব্দের শেষে যখন অধ্বনি উচ্চারণ হয় সেটাকে আমরা বলছি অন্ত অ। এই হচ্ছে বাংলা ভাষায় অধ্বনির উচ্চারণ 3 স্থানে হয়। শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো, তাহলে আজকে আমি তোমাদের প্রথমে 2টি সূত্র পড়াবো বাংলা আদ্য অ এর উচ্চারণ। তাহলে খেয়াল করো, আদ্য অ, আদ্য অধ্বনি উচ্চারণ নিয়ম। শিক্ষার্থীরা এটা তোমাদের পরীক্ষায় প্রশ্নটা থাকবে এই ধরনের, যে অধ্বনি উচ্চারণের যে কোনো 5টি নিয়ম উদাহরণসহ লিখো। তোমাদের পরীক্ষায় প্রশ্নটা হবে এই ধরনের, অধ্বনি উচ্চারণের যে কোনো 5টি নিয়ম উদাহরণসহ লিখো। তখন তোমরা আদ্য অটা লিখলেই চলবে। যদি তোমাদেরকে বলা হয় মধ্য অধ্বনি উচ্চারণের 5টি নিয়ম উদাহরণসহ লিখো তখন তোমাদেরকে মধ্য লিখতে হবে। যখন তোমাদেরকে বলবে অন্ত অ এর উচ্চারণের 5টি নিয়ম লিখো তখন তোমাদের অন্ত লিখতে হবে। তাহলে শিক্ষার্থীরা আমরা অধ্বনির উচ্চারণ, বাংলা ভাষায় অধ্বনিটা শব্দের 3 স্থান উচ্চারণ করা হয়, শব্দের প্রথমে, শব্দের মাঝখানে, শব্দের শেষে। যখন অধ্বনিটা শব্দের প্রথমে উচ্চারণ করা হয় শিক্ষার্থীরা সেটাকে আমরা বলছি আদ্য অ। অর্থাৎ শব্দের প্রথমে যদি অ থাকে সে অ এর উচ্চারণটা উ এর মতো হয়, এটা হচ্ছে আদ্য অ। এবং শব্দের মাঝখানে যদি অধ্বনিটা থাকে তাহলে সে অ এর উচ্চারণটা উ এর মতো হয়, সেটাকে আমরা বলছি মধ্য অ। এবং শব্দের শেষে যদি অধ্বনি থাকে সে অ এর উচ্চারণটা উ এর মতো হয়, তাকে আমরা বলছি অন্ত অ। তাহলে শিক্ষার্থীরা যদি তোমাদের পরীক্ষায় প্রশ্ন থাকে অধ্বনি উচ্চারণের যে কোনো 5টি সূত্র উদাহরণসহ লিখো তখন তোমরা আদ্য অটা লিখে দিলে হবে। যদি তোমাদের সেটা স্পেসিফিক বলে দেয় যে আদ্য অ তাহলে তোমাদের সেখানে আদ্য অ থেকে লিখতে হবে। যদি তোমাদের বলে দেয় মধ্য অ তাহলে তোমাদের মধ্য অ সূত্র লিখতে হবে। যদি তোমাদের বলে দেয় অন্ত অ তাহলে অন্ত অ এর সূত্রগুলো লিখতে হবে। শিক্ষার্থীরা আমরা যখন উচ্চারণগুলো লিখব, শুদ্ধ উচ্চারণ লেখা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, কারণ আমরা যদি শুদ্ধ ভাষায় কথা না বলি, শুদ্ধ উচ্চারণ করতে না পারি তাহলে আমাদের অর্থ পাল্টে যায়, আমাদের অর্থটা বিবৃত হয়ে যায়। সেই ক্ষেত্রে উচ্চারণটা আমাদের সবচেয়ে বেশি জরুরি। শিক্ষার্থীরা তোমরা হয়তো জানো যে ছোটো ছোটো ছেলে মেয়েদেরকে উচ্চারণ শেখানো হয়, যখন তারা গান শিখতে যায় তখন তাদেরকে প্রথমে উচ্চারণটা ভালো করে শেখানো হয়, কারণ তারা কোন শব্দটি বা কোন বর্ণটি কোন স্থান থেকে উচ্চারণ করবে তারই ধারাবাহিকতা উচ্চারণটি আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। যাই হোক শিক্ষার্থীরা, আমি আমার প্রথম সূত্রটি দাঁড় করাচ্ছি, তোমরা প্রথম সূত্রটি একটু দেখো।
প্রথম সূত্রটি হচ্ছে আমি তোমাদের ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছি, শব্দের শুরুতে অ থাকলে, অর্থাৎ আমি একটি শব্দ শুরু করব, সেই শব্দের শুরুতে যদি অ থাকে সেই অকে আদ্য অ বলা হয়। তাহলে অর্থাৎ শব্দের শুরুতে একটা অধ্বনি থাকবে, আমার সাথে আমার যে বর্ণটা থাকবে সে বর্ণের উচ্চারণে যদি একটা অ থাকে তাহলে আমি তাকে বলেছি আদ্য অ। আর এই ক্ষেত্রে আমি বলবো যে আদ্য অ এর পরে রস্যি বা রস্য। শিক্ষার্থীরা তোমরা দেখো আমি র্যাট ইন্ডিকেট করে দিচ্ছি, এখানে হচ্ছে রস্যি, এই হচ্ছে রস্য। ধ্বনি থাকলে এটা শিক্ষার্থীরা এটা দুঃখিত, এটা ধ্বনি হবে, এটা ধ্বনি হয়ে গেছে এখানে, এটা হবে ধ্বনি, কেমন ধয়ব হবে, এটা ধ্বনি, এটা ধ্বনি হয়ে গেছে, এটা হবে ধ্বনি থাকলে সে অ এর উচ্চারণ উ এর মতো হয়। তাহলে দেখো শব্দের শুরুতে যদি একটা অধ্বনি থাকে তাহলে আমরা তাকে বলছি আদ্য, এবং আদ্য এর পরে রস্যি বা রস্য ধ্বনি থাকলে এটা ধ্বনি না, এটা হবে ধ্বনি, দয় ব হবে এখানে, ধ্বনি থাকলে সে অ এর উচ্চারণ উ এর মতো হয়। যেমন দেখো শিক্ষার্থীরা আমি কিছু উদাহরণ দেখা যাচ্ছে, অতি, অ, এই এখানে অ আছে, আমরা বলি অতি, অতি, তাহলে অ এর উচ্চারণটা উ এর মতো হচ্ছে, সেই জন্য আমি উটা দেখিয়েছি। ছবি, আমার শব্দটি দেখো ছবি, এ ছ, কেমন, এই যে এই শরীরে প্রথমে ও আছে এই জন্য আদ্য, এই যে ত বর্ণ, এই ত বর্ণের সাথে রস্যিকার আছে, যেটা আমি এখানে তোমাদের দেখে দিচ্ছি, রস্যি বা এ রস্য। দেখো আমি তোমাদেরকে ইন্ডিকেট করে দেখে দিচ্ছি, এই রস্যি বা রস্য ধ্বনি থাকলে তাহলে শব্দের শুরুতে ও আছে, পরের বর্ণ ত, তর সাথে এই রস্যিকাটা আছে, দেখো এই রস্যিকাটা আছে, সেই জন্য এই অটা উ এর মতো হয়ে গেল, কেমন। শিক্ষার্থীরা দেখো আমার মূল শব্দটি হচ্ছে ছবি, এ ছর সাথে ও আছে, ছ, ছবি, ছর সাথে ও আছে, ছ, এ পরের বর্ণ ব, তোমরা দেখো ব, তাহলে এ বর সাথে রস্যিকার আছে, আমি এখানে দেখা যাচ্ছি বর সাথে রস্যিকার আছে, এর পরের আগের বর্ণটা শব্দের শুরুতে ছ আছে, ছ, আমরা ছটা উচ্চারণ করে দেখি, ছ, ছবি। তার মানে আমরা ছোটো বাচ্চাদের, তোমরা কি ছবি দেখেছো, আমি ছবি দেখেছি, আমরা কিন্তু উচ্চারণটা আমি ছ বি দেখেছি সেটা বলি না, ছ বি নিয়ে আসো, আমরা ছবিটা নিয়ে আসো, ছবি, ছ, তোমরা আমার ঠোঁটের দিকে দেখো, ছবি, নো দি, মো দু, বধু, আমরা ছবি, আমরা কিন্তু ছ বি এভাবে উচ্চারণ করি না, আমরা বলতে ছবি, অর্থাৎ ছটা উ এর মতো উচ্চারণ হচ্ছে। অর্থাৎ আমি যদি সহজ ভাষায় বলি, এই ছর সাথে ও আছে, যেটা আমি তোমাদেরকে ব্যাকেটে দেখিয়ে দিয়েছি, এবং পরের যে বর্ণ ব, এই বর সাথে রস্যিকার আছে, সেই জন্য এই ছয়ের উচ্চারণটা উ এর মতো হচ্ছে, আর উ এর মতো হচ্ছে বিদায় উ থেকে উকারটা আসছে, সেই জন্য উচ্চারণটা হচ্ছে ছবি। আমরা লিখবো ছবি, বাট আমরা যখন উচ্চারণ সেটা হবে ছবি। শিক্ষার্থীরা দেখো যে নদী, এ নর সাথে ও আছে, যেটা আমি ব্যাকেটে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এ নয়ের সাথে ও আছে, এটা হচ্ছে ন, তাহলে এই পরের বর্ণতে দীর্ঘিকার আছে নদী, তো দীর্ঘিকারটা বর্তমানে আধুনিক বাংলা ভাষার নিয়ম অনুযায়ী দেশি বিদেশি তদ্ভব সকল শব্দের রস্যিকার লিখতে হয়, এটা হচ্ছে নদীটা আগের শব্দ। তাহলে আমরা এখন নদীতে রস্যিকার দিয়ে লিখবো, যেমন শ্রেণীতে আমরা রস্যিকার দিয়ে লিখি, নদীতে রস্যিকার দিয়ে লিখি, সূচিপত্র রস্যিকার দিয়ে লিখি, ইংরেজি শব্দের রস্যিকার দিয়ে লিখি, জাপানি শব্দের রস্যিকার দিয়ে লিখি, আরবি শব্দের রস্যিকার দিয়ে লিখি। তাহলে শিক্ষার্থীরা এ নর সাথে ও আছে, যেটা আমি তোমাদেরকে ব্যাকেটে দেখিয়ে দিচ্ছি, এ নর সাথে ও আছে, পরের বর্ণের সাথে দীর্ঘিকার আছে, রস্যি বা দীর্ঘিকার আছে, এই জন্য এ নটা, অর্থাৎ এ নটা, নটা নয়ের অটা, এই যে অ, দেখো তোমরা খেয়াল করো, এই অটা উ এর মতো হচ্ছে, উ এর মতো হচ্ছে বিদায় উ থেকে উকারটা আসছে, তাহলে আমি দন্ত নর সাথে এ উকার হলো, দন্ত ন উকার, দশকেতে নদী। তোমরা হয়তো এতক্ষণে সেটা বুঝতে পেরেছো। এরপর শিক্ষা দেখো আমার মূল শব্দ হচ্ছে মধু, তাহলে এ মর সাথে ও আছে, যেটা আমি ব্যাকেটে দেখিয়ে দিচ্ছি, এ মর সাথে ও আছে, ম, এ ধ, এ পরের বর্ণের সাথে রস্যকার, কারণ আমি বলেছিলাম যে আদ্য অ এর পরে রস্যি বা রস্যকার, তাহলে এটা এ মর সাথে ও আছে, এ পরের বর্ণ, দেখো তোমাদেরকে আমি কার্যার দিয়ে দেখিয়ে দিচ্ছি, এ পরের বর্ণের সাথে আমার রস্যকার আছে, রস্যকার আছে বিদায় এ অটা, এ ম, অটা উ, তাহলে উ থেকে আসতেছে উকার, কারণ আ থেকে আকার, রস্যি থেকে রস্যিকার, দীর্ঘি থেকে দীর্ঘিকার, উ থেকে উকার, তাহলে এখানে এ মর সাথে ও আছে, অটা উ হয়ে যাবে, তাহলে উ হয়ে যাওয়ার কারণে উ থেকে উকার, উকারটা এখানে হচ্ছে মধু, এখানে হচ্ছে ম, অটা উ এর মতো উচ্চারণ, সেই জন্য আমি উকারটা দিয়েছি মধু, বধুটাও একইভাবে বধু। সেক্ষেত্রে এরপর কিছু কিছু ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রমগুলো আমি তোমাদের পরবর্তী ক্লাসে দেখিয়ে দিব। আমি তোমাদের শুধুমাত্র যে অ এর উচ্চারণটা কোথায় কোথায় উ এর মতো হয়, আমি তোমাদের বলেছিলাম শব্দের 3 জায়গায় অ এর উচ্চারণ উ এর মতো হয়, শব্দের প্রথমে, শব্দের মাঝখানে, শব্দের শেষে।
সে উচ্চারণটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেক্ষেত্রে তুমি আমাদের যখন তোমাদের বাংলা উচ্চারণে 5টি সূত্র আসবে, তাহলে তোমাদের সেই উচ্চারণগুলো এভাবে তোমাদের ধারাবাহিকভাবে লিখতে হবে। আমি যেভাবে লিখে দিয়েছি তোমরা যদি এভাবে লিখো, এবং আমরা আশা করব তোমরা 5-এ 5 নাম্বার পাবে। আমি তোমাদের টোটাল 6টা উচ্চারণ সূত্র দিব, সেখান থেকে যে কোনো 5টা উচ্চারণ সূত্র তোমরা পরীক্ষায় লিখবে। তাহলে দেখো, শিক্ষার্থীরা আমি বলেছি শব্দের শুরুতে অ থাকলে সে অকে আদ্য অ বলা হয়। এটা তো আমরা জানি যে বাংলা ভাষায় অধ্বনিটা 3 জায়গায় উচ্চারণ করা হয়। শব্দের প্রথমে দ্যাট মিন্স আদ্য অ, শব্দের মাঝখানে দ্যাট মিন্স মধ্য অ, শব্দের শেষে দ্যাট মিন্স অন্ত অ। তাহলে আদ্য অ এর পরে, অর্থাৎ শব্দের আমার প্রথম যে বর্ণটা থাকবে সেই বর্ণের সাথে অ থাকবে, পরে যে ধ্বনিটা থাকবে সে ধ্বনির সাথে যদি আমার রস্যি বা রস্য থাকে, তাহলে সে প্রথম অটা উ এর মতো উচ্চারণ করা হয়। এটি একটি সূত্র। সেক্ষেত্রে আমি দ্বিতীয় সূত্রতে আসছি, তুমি দ্বিতীয় সূত্রটি খেয়াল করো। আমার দ্বিতীয় সূত্রটি হচ্ছে আদ্য অ এর পরের ধ্বনিতে রিকার থাকলে, আমি তোমাদেরকে রেড ইন্ডিকেট করে দেখে দিচ্ছি। আদ্য অ এর পরের ধ্বনিতে রিকার থাকলে সে অ এর উচ্চারণ উ এর মতো হয়। তাহলে দেখো শিক্ষার্থীরা, এই যেমন আমি এখানে তোমার নশত অটা দেখিয়ে দিয়েছি, এখানে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি না। আশা করি তোমরা সেটা বুঝে নিবে, সেই জন্য আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি না। দেখো যকৃত, তাহলে এই জর সাথে এখানে একটা অ আছে, জর সাথে ও আছে। এই যে পরের ধ্বনিতে তোমরা দেখো, আমি কার্যার দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই পরের যে বর্ণ, কেমন, এই পরের এই ধ্বনিতে কিন্তু কর সাথে রিকার আছে। এই যেটা আমি তোমাদেরকে এখানে বলেছিলাম যে শব্দের প্রথম যে বর্ণটা আছে সে বর্ণের সাথে, কেমন, শব্দের প্রথম যে ধ্বনি আছে সে ধ্বনির সাথে কিন্তু ও আছে। যেমন জর সাথে ও আছে। এই পরের ধ্বনি এ কর সাথে রিকার আছে, তাহলে এই জর সাথে যে অটা আছে সে অটা উ এর মতো উচ্চারণ করা হবে। সেই জন্য এটা হচ্ছে কৃত। তাহলে কৃত, তর সাথে কিন্তু ও আছে আবার, এটা হচ্ছে অন্তয়ের সূত্রও কিন্তু এখানে পড়ে। অতএব এই তর সাথে ও আছে, তর সাথে ও আছে, এই অ এর উচ্চারণটা উ এর মতো হবে। উ এর মতো হওয়ার কারণে উ থেকে উকারটা আসছে, যার কারণে এটা হয়েছে যকৃত। শিক্ষার্থীরা দেখো, মসৃণ, এ মর সাথে কিন্তু ও আছে, তো মর সাথে ও আছে বিধে এটা হয়ে গেল মোস। এখানে একটা হসন্ত হবে। এই যে এটা হসন্তটা পড়ে নাই তোমরা, এই যে আমি তোমাদের কার্যায় দিয়ে দেখিয়েছি, দন্ত স্বর নিচে একটা হসন্ত হবে, সে হসন্ত হবে মসৃণ, অর্থাৎ শব্দটি উচ্চারণটা হচ্ছে মসৃণ। বক্তৃতা, তাহলে এ বর্ষাতেও আছে, বক্তৃতা হবে এ কয় যুগ র, তাহলে কয় রিফালার সাথে এই রিফালাটা আছে। বক্তৃতা হবে বক্তৃতা। আমি তোমাদেরকে শব্দটি ভেঙে দেখাচ্ছি। বক্তৃতা হবে বক্তৃতা। যেমন তুমি বক্তৃতা দিচ্ছ, কাপড়টি খুব মসৃণ। আমি উচ্চারণ কাপড়টি মসৃণ, আমরা কিন্তু এভাবে বলছি না, কাপড়টি মসৃণ বলতেছি না, কাপড়টি মসৃণ। সে বক্তৃতা দিচ্ছে, বক্তৃতা। হ্যাঁ, এটা আমরা কিন্তু উচ্চারণটা বক্তৃতা বলি না, বক্তৃতা। হ্যাঁ, তাহলে শিক্ষার্থীরা দেখে বর্ষাতে ও আছে, অটা হয়ে গেল উ হওয়ার কারণে বৌকার বু হলো, এবং এই শব্দটিকে আমি ভেঙেছি বক্তৃতা। এই যে এখানে একটা তর সাথে রিফালা আছে, ত্রিতা দেখিয়ে দিচ্ছি, বোকার বোক, এখানে একটা হসন্ত। শিক্ষার্থীরা মসৃণের সাথে এখানে একটা হসন্ত হবে, তোমরা হসন্তটা দিয়ে নিবে। শিক্ষার্থীরা আমার তৃতীয় সূত্রটি তোমরা দেখো। তাহলে আমার তৃতীয় সূত্রটি হচ্ছে আদ্য অ এর পরের ধ্বনিতে জফলা থাকলে, কেমন, সেই অ এর উচ্চারণ সেই রূপে উচ্চারিত হয়। অর্থাৎ এই যে আদ্য অ, যেমন কেমন, তোমরা দেখো তাহলে এখানে তো আছেই। এই যে পরের বর্ণতে জফলা, যেটা আমি তোমাদের এখানে রেড ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছি। আমি বলেছিলাম যে আদ্য অ এর পরের ধ্বনিতে জফলা থাকলে, তাহলে শিক্ষার্থীরা দেখো, এই যে আমি কিছু উচ্চারণ দেখাচ্ছি, তাহলে সেই অটা উ এর মতো উচ্চারিত হয়। তাহলে তোমরা খেয়াল করো, যেমন অদ্য, তাহলে অটা আছে না, অটা উ হয়ে গেল উদ্য। যেমন অদ্য, গদ্য, তুমি কি গদ্য পড়েছ, তুমি কি পদ্য পড়েছ? আমরা মানে গদ্য পদ্য, এটা গদ্য অংশ, এটা পদ্য অংশ। আমরা গটা কিন্তু অটা আমরা উচ্চারণ করি, আমরা বলি না গদ্য অংশ, আমরা এইভাবে বলি, আমরা গদ্য বলি না, আমরা গদ্য পদ্য। এটা আমাদের অজান্তেই কিন্তু উচ্চারণটা এর মতো হয়। অর্থাৎ আমরা যেভাবে স্বাভাবিকভাবে যে কথাবার্তা বলি, স্বাভাবিকভাবে আমরা যে উচ্চারণটা করি, আমরা বেসিক্যালি সেই উচ্চারণটা এখানে আমরা দেখাচ্ছি। তাহলে আমরা গদ্যটা হচ্ছে গদ্য, কেমন, আমরা গদ্য বলি না, গদ্য বলি। তাহলে শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো, এই যে গ আছে, তাহলে আমার গ ধ্বনির সাথে ও আছে, এই যে পরে যে বর্ণটা আছে তাহলে এই গর সাথে ও আছে বিদায় আমরা বলছি এটা গৌকার, গদ্য। অর্থাৎ যে বর্ণটার সাথে জফলা থাকবে সেই বর্ণটা দ্বিতীয় উচ্চারণ করা হয়, মানে দ্যাট মিনস সেটা দুইবার উচ্চারণ করা হবে। তাহলে গদ্যটা হবে গদ্য। অর্থাৎ আমরা যখন গদ্যটা লিখবো, এটা হচ্ছে আমার লিখিত রূপ, গদ্যটা, এই গদ্যটা হচ্ছে আমার লিখিত রূপ, এটা হচ্ছে আমার উচ্চারণ রূপ।
পরীক্ষার মধ্যে যখন গদ্য দেওয়া থাকবে তোমরা তখন এইভাবে আমি যেভাবে হাইপেন দিয়েছি, যেভাবে আমি টান দিয়েছি, তোমরা এইভাবে করে অ্যারো চিহ্ন দিয়ে তোমরা এই গদ্যটা লিখবে। পরীক্ষায় তোমাদের লেখা থাকবে গদ্য, তোমাদের এভাবে লেখা থাকবে মসৃণ, এভাবে লেখা থাকবে যকৃত, এভাবে লেখা থাকবে বধূ, এরকম 8টি শব্দ তোমাদের দিবে। দেখো শিক্ষার্থী আমি তোমাদেরকে আবার ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছি। যেমন এখানে আমি বলছি বধূ, তাহলে এই বধূ ধরো আমি এখান থেকে দিলাম বধূ, এখান থেকে দিয়েছি যকৃত, এখান থেকে দিলাম মসৃণ, এখান থেকে দিয়েছি গদ্য বা এখান থেকে দিয়েছি সজ্জা, এরকম 8টি শব্দ তোমাদের দেওয়া থাকবে। সেই 8টি শব্দের শুদ্ধ উচ্চারণ তোমাদের লিখতে হবে। যখন তোমাদেরকে এরকম গদ্য দেওয়া থাকবে তখন তোমাদের লিখতে হবে এভাবে গদ্য, অত গোকার দ, এ দর নিচে তোমাদের এই যে হসন্ত, দেখো আমি তোমাদের দেখেছি ছোট্ট একটা টান, আমি দেখাচ্ছি হসন্ত, এটা অবশ্যই তোমাদের লিখতে হবে। যদি তোমরা এই হসন্তটা না লিখো তাহলে তোমাদের উচ্চারণটি ভুল, তোমাদের সেই উচ্চারণটি তখন তোমাদের নাম্বার দেওয়া হবে না। মনে করো আমি গদ্য, এই হসন্ত অর্থ হচ্ছে এটা একক উচ্চারণ। যদি আমি হসন্তটা না দিলাম তো এটা হতো গোদোদ, এটা হতো বনো না, এটা হতো সোজোজা, তাহলে উচ্চারণটা হচ্ছে না। গদ্য উচ্চারণটাকে বোঝানোর জন্য আমি বলছি গদ্য বন্য, তাহলে এই হসন্তটা দেওয়া মানে এটা একক উচ্চারণ। যেমন চলো, চলর নিচে যদি আমি এটা হসন্ত দিই এটা হবে চল, পর, ঢভিন্নার পড়ো, যদি আমি এটা হসন্ত দিই এটা হবে পর, বলর নিচে যদি আমি লর নিচে একটা হসন্ত সেটা হবে বল। যেমন দেখ, চল, বর, পল, লেখ, তাহলে এগুলো হসন্ত দিলে একক উচ্চারণ। তাহলে এই হসন্তটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা যদি পরীক্ষার মধ্যে বিশেষ করে শিক্ষার্থীরা পাবলিক পরীক্ষার মধ্যে অনেক স্টুডেন্ট কিন্তু হসন্ত দেয় না, তো যারা হসন্ত যদি দেওয়া না হয় তাহলে সেইটা উচ্চারণটা তো হচ্ছে না। তোমরা যদি গদ্য নিচে যদি হসন্তটা না দাও তাহলে সেটা উচ্চারণ হবে গোদোদ, তাহলে এটা তো হচ্ছে না, এটা তো গোদোদন, এটা হচ্ছে গদ্য। বন্য, তাহলে বন্য এই বর্ষাতে ও আছে, দেখো শিক্ষার্থী আমি তোমাদের কার্যা দিয়ে দেখিয়েছি বর্ষাতে ও আছে, যার কারণে অর উচ্চারণটা উর মতো হয়ে গেল, বো হয়ে গেল। কেমন? এই দন্ত্য নটা হলো বন্য, এই দন্ত্য নর সাথে একটা অ আছে, অর্থাৎ এটা কিন্তু অন্ত সূত্রের মধ্যে পড়ে। আমি এখানে বলছি আদ্য বন্য প্রাণী, আমরা বলি এটা বন্য প্রাণী, আমরা বন্য প্রাণী বলি না, বন্য প্রাণী। তোমরা ক্লাসগুলো খুব ভালো করে শিক্ষার্থীরা তোমরা শুনলে তোমাদের উচ্চারণগুলো ক্লিয়ার হয়ে যাবে। আমি তোমাদের শুরুতে বলেছিলাম উচ্চারণটা হচ্ছে সম্পূর্ণ প্র্যাকটিক্যাল ক্লাস। যখন আমি তোমাদের ক্লাসগুলো নেব এবং অনেকগুলো শব্দ আমি তোমাদেরকে দেবো, সেই শব্দগুলো আমি তোমাদেরকে দিয়ে উচ্চারণ করাবো, তখন তোমরা সেই উচ্চারণ সূত্রটি খুব ভালো করে তোমরা আয়ত্তে নিয়ে আসতে পারবে। সেক্ষেত্রে তোমাদের তেমন কোনো সমস্যা হবে না। যেমন ধরো বর্ণ, কারণ এই ক্লাসগুলো প্র্যাকটিক্যাল না হলে কিন্তু আসলে বোঝা যায় না উচ্চারণ সূত্রগুলো। তাই কাজে আমার এই ক্লাসগুলো তোমরা ভালো করে রেকর্ড করে তোমরা সেটা ডাউনলোড করে তোমরা খুব ভালো করে উচ্চারণগুলো বারবার শুনবে, তাহলে তোমাদের উচ্চারণটা আশা করি অনেক ক্লিয়ার হয়ে যাবে। সেক্ষেত্রে খেয়াল করে তোমরা এই যে বন্য, তাহলে আমি তোমাদের যেটা বলেছিলাম যে বাংলা আদ্য অ, আমি বলছি বাংলা ভাষায় যদি শব্দের শুরুতে অধ্বনি থাকে অর উচ্চারণটা আমরা উ এর মতো দেখাবো। তাহলে বর্ষাতে অ আছে, সেই জন্য সেটা হয়ে গেল বো, এবং দন্তন্য বন্য, এই দন্তন্য অর সাথে কিন্তু একটা অ আছে, এটা অন্ত সূত্রে পড়ে। যখন আমরা অন্ত অধ্বনিটা পড়াবো সেখানের মধ্যে কিন্তু এই সূত্রটা আসবে, তাহলে এটা হচ্ছে বন্য। শয্যা, এই তার সাথে অ আছে, এই জ আছে, জর সাথে জফলা আছে, তাহলে সূর্যা হয়ে গেল। কল্যাণ, তো কর সাথে ও আছে, এই পরের ধ্বনি যে আছে সে ধ্বনির সাথে জফলা আছে, কারণ আমরা বলছিলাম যে আদ্য এর পরের ধ্বনিতে জফলা থাকতে হবে। তাহলে এই যে শব্দের প্রথমে আছে কর সাথে ও আছে, এই পরে যে ধ্বনি ল, কেমন, এই লর সাথে দেখো আমি তোমাদের দেখেছি লর সাথে জফলা আছে, যেহেতু লর সাথে জফলা আছে তো এটা হবে কল্যাণ। যেমন দেশের কল্যাণে ছড়িয়ে পড়ো, দেশের কল্যাণ, আমাদের কল্যাণ, কেমন, এই হচ্ছে আমার আদ্য এর 3টি উচ্চারণ সূত্র। সেক্ষেত্রে আমি পরের স্লাইডে চলে যাচ্ছি। তোমরা আমরা পরের স্লাইডটি দেখো। পরের স্লাইডে আমরা কি উচ্চারণ, আমি তোমাদেরকে আরও 3টি উচ্চারণ দেখাবো আদ্য অয়ের। তাহলে আমার 4 নম্বর উচ্চারণটা সূত্রে শিক্ষার্থীরা তোমরা দেখো, আমার 4 নম্বর উচ্চারণটা হচ্ছে আদ্য অয়ের পরে, দেখো আদ্য অয়ের পরে ক্ষীয়, আদ্য অয়ের পরে ক্ষীয় বা নিয়োজ, কেমন, আমরা যে ক্ষমা লিখতে এটা লিখি, বিজ্ঞান লিখতে লিখি, এই দুটি যুক্ত ব্যঞ্জনের যে কোনো একটি থাকলে সে অয়ের উচ্চারণ উয়ের মতো হয়। অর্থাৎ শব্দের প্রথমে অধ্বনি থাকবে, অধ্বনির পরে যে বর্ণটা থাকবে সে বর্ণের মধ্যে মনে করো ক্ষীয় বা জনীয় যে কোনো একটি বর্ণ থাকলে সে অয়ের উচ্চারণটা উয়ের মতো হয়। তাহলে দেখো শিক্ষার্থী আমি তোমাদের দেখিয়েছি আদ্য অয়ের পরে ক্ষীয় বা জনীয় এই দুটো যুক্ত ব্যঞ্জনের যে কোনো একটি থাকলে সেই অয়ের উচ্চারণ উয়ের মতো হয়। যেমন দেখো শিক্ষার্থী আমি তোমাদের দেখেছি যেমন অক্ষ,
তাহলে এই শুরুতে অ আছে, কেমন? তো অ এর উচ্চারণটা ওর মতো হয়ে গেল। এই ক্ষীয়টা হচ্ছে ক খ। শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো, এই যে ক্ষীয়টা আসে কীভাবে? ক যোগ মূর্ধন্য ষ, অর্থাৎ ক্ষীয় বর্ণটা, এই যে কেমন? এই ক্ষীয় বর্ণটা যুক্ত বর্ণ হচ্ছে ক যোগ মূর্ধন্য ষ, কিন্তু যখন আমরা উচ্চারণ করি সেখানে আমরা দেখব ক যোগ খ। এটা খেয়াল রাখবে, বর্ণটার গঠন হচ্ছে ক যোগ মূর্ধন্য ষ। আমরা যখন উচ্চারণ সূত্র লিখব সেখানে হবে ক যোগ খ, তাহলে অক্ষরটা হচ্ছে উক্ষ। এই যে এই আমি একটা হসন্ত দেখিয়ে দিচ্ছি, দেখো আমি একটা হসন্ত দিয়েছি উক্ষ, খর সাথে অ আছে, এই জন্য অ এর উচ্চারণটা উয়ের মতো হলো। যেমন পক্ষ, তুমি কোন পক্ষ অনুসরণ করো? পক্ষ। দক্ষতা, যোগ্য, যেমন তার অনেক বেশি দক্ষতা আছে। তোমরা খেয়াল করো ঠোঁট, আমার যে ঠোঁটের দক্ষ, পক্ষ, যোগ্য, আমি দেখো দক্ষ অটা উ, দক্ষ, পক্ষ, যোগ্য। দেখো আমি বলছি অক্ষ, উক্ষ, অর্থাৎ পক্ষ। তুমি কোন পক্ষ অনুসরণ করো? পক্ষ। আমরা পক্ষ এভাবে উচ্চারণ করছি, আমি বলছি পক্ষ, তুমি কোন পক্ষ? অর্থাৎ আমাদের অটা উ, এই বিবৃত হচ্ছে সরিয় উ, অর্থাৎ আমাদের ঠোঁটের অংশটা কিন্তু সংকুচিত হয়ে যায়, এটা হচ্ছে উ এর মতো। তাহলে পক্ষটা হচ্ছে পক্ষ, অর্থাৎ এই পর সাথে অ আছে, সেই জন্য এটা আমরা প্রকল্প করে দিলাম। ক্ষীয়টাকে আমরা বাংলাম ক যোগ খ, খর সাথে অ আছে, সে অর উচ্চারণটা ওর মতো হয়ে গেল, পক্ষটা হচ্ছে পক্ষ। দক্ষতা, দর সাথে অ আছে, অর্থাৎ আদ্য দর সাথে অ আছে, অর উচ্চারণটা ওর মতো হয়ে গেল, দৌকাদ্দু হয়ে গেল। তারপর ক্ষীয়টাকে আমরা বাংলাম ক যোগ খ, দক্ষতা, তা হলো। তারপর শিক্ষার্থীদের যোগ্য, জ সাথে ও আছে, বাংলা ভাষায় অন্তঃস্থ বরিক্ষ এই জকে আনুষঙ্গিক বর্ণ বলা হয়। তাহলে এই জর পরিবর্তে কিন্তু আমরা বরিক্ষ জটাও চাইলে আমরা শিক্ষার্থীরা লিখতে পারি। তাহলে যোগ্য, এই যে গর্গ আছে, সেই গর্গটা আমি বাংলাম যোগ্য, কেমন? খেয়াল করো, তাহলে এটা হচ্ছে আদ্য অ এর পরে এই জর সাথে ও আছে, অ এর উচ্চারণটা উর মতো হয়ে গেলো, আমি যোগাযোগ করেছি। দশ সাথে অ আছে, সে অর উচ্চারণটা ওর মতো হয়ে গেলো, আমি দৌকাদ্য করেছি। এই ক্ষীয়টাকে আমি উচ্চারণের যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী সেটাকে আমি ভেঙেছি, ক যোগ খ, খর সাথে অ আছে, এই জন্য অটা ও হয়ে গেল, দক্ষতা। শিক্ষার্থীরা আমার 5 নম্বর সূত্রটি তোমরা খেয়াল করো। আমি আদ্যের উপর তোমাদের টোটাল 6টা সূত্র আমি তোমাদের জন্য দাঁড় করিয়েছি, তোমরা পরীক্ষায় যে কোনো 5টি সূত্র তোমাদের লিখলে হবে। সেক্ষেত্রে তোমরা খেয়াল করো, এখানে আমি দেখাচ্ছি রফলা যুক্ত, অর্থাৎ রফলা যুক্ত আদ্য অ এর উচ্চারণ উ এর মতো হয়, কেমন? তোমরা যেমন ক্রম, তাহলে শিক্ষার্থী খেয়াল করে এ ক্রমটা হচ্ছে কর সাথে আছে রফলা, ক যোগ রফলা, কেমন? কয় রফলা ম ক্রম। তাহলে এখানে প্রথমে ছিল কর সাথে ছিল রফলা, তাহলে র উচ্চারণ, এই যে আমি বলেছিলাম রফলা যুক্ত, অর্থাৎ এখানে এ কয় রফলা। তোমরা খেয়াল করো, এটা শিক্ষার্থীরা যদি প্র্যাকটিক্যাল হতো তোমাদেরকে আমি আর একটু ভালো দেখিয়ে দিতে পারতাম, যেহেতু স্লাইডের মাধ্যমে তো সব কিছু প্র্যাকটিক্যাল দেখানো সম্ভব না। তবে আমি যে কথাগুলো বলছি তোমরা সেই কথাগুলো খুব ভালো করে মনোযোগ সহকারে শুনবে, তাহলে আশা করি তোমাদের সমস্যা হবে না। যেমন দেখো ক্রম, তাহলে এই যে শব্দটি আছে, কেমন? এই শব্দটি আসছে ক যোগ র হয়ে ক্র হয়েছে, তাহলে যেহেতু কর সাথে ও আছে, তাহলে অর উচ্চারণটা ওর মতো হয়ে গেল, কৌকার ক্রম। গ্রহ, শিক্ষার্থীদের দেখো তোমরা গ্রহ শব্দটি হচ্ছে গ, এই শব্দটি তোমরা খেয়াল করো, এটা শব্দ হচ্ছে গর সাথে রফলা, অর্থাৎ এই যে আমি তোমাদেরকে যেটা র্যাট ইন্ডিকেট করে দেখিয়েছি রফলা যুক্ত, শব্দটি ছিল গ্রর সাথে হয়েছে রফলা, তাহলে এটা হলো গ্র, কেমন? আবার এখানে একটা হর সাথে একটা অ আছে, হ ধ্বনির সাথে অ আছে, অ এর উচ্চারণটা হয়ে গেলো উ এর মতো, তো এটা হলো গ্রহ। স্রষ্টা, আমরা স্রষ্টার কাছে প্রার্থনা করি, দ্যাট মিনস আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, এই উচ্চারণটা স্রটা হলো স্র, আর মূর্ধন্য শয়টাকে আমি ভাঙছি তালব্য শয়টা। বাংলা ভাষায় তালব্যস্ব, মূর্ধন্য স, দন্ত স, এই 3টা স্বকে স্বরূপ উচ্চারণ করা হয়, অর্থাৎ তালব্যস্ব, মূর্ধন্য স, দন্ত স্বর পরিবর্তে আমরা শুধু তালব্যস্ব লিখলে আমাদের চলে, সেই জন্য স্রষ্টা লিখলাম। শিক্ষার্থী দেখো প্রথম এই পর সাথে ও আছে, তার সাথে রফলা আছে, তাহলে প্রটা হয়ে গেলো থর সাথে একটা ও আছে তো এটা হচ্ছে মর সাথে হসন্ত হলো। তাহলে প্রথম আমার শিক্ষার্থীরা, আমার মূল শব্দ হচ্ছে প্রথম, আমি উচ্চারণটা লিখবো প্রথম, খেয়াল করো তোমরা, অর্থাৎ প যুগ রফলা, তাহলে এটাই হচ্ছে রফলা যুক্ত আদ্য শব্দটি। আমার প্রথম ধ্বনিটি ছিল প্রথম ধ্বনি ছিল পর সাথে রফলা যুক্ত হয়েছে এ প সাথে রফলা যুক্ত হয়েছে, অর্থাৎ আদ্য অ এর পরে রফলা হয়েছে, সেই জন্য আমি এটা লিখেছি
এই যে এখানে থ আছে, থর সাথে একটা অ আছে, থর সাথে অ আছে, অটা হয়ে গেল ও এর মতো প্রথম, এখানে দিলাম ম, প্রথম, মর নিচে হসন্ত দিলাম একক উচ্চারণের জন্য। গ্রন্থ, এই গর সাথে আমার রফলা আছে, গর সাথে রফলা আছে, সেই জন্য হয়ে গেল গ্র, আর ন এই যুক্ত বর্ণটাকে আমি ভাঙলাম, ন গ্রন্থ নয় থ, তাহলে এটা হয়ে গেল গ্রন্থ। প্রসন্ন, এই শব্দটি হচ্ছে প্রসন্ন, পশ্চাতে রফলা আছে, তাহলে এটা প্রসন্ন। প্রভাত, একইভাবে পশ্চাতে রফলা আছে প্রভাত, প্রভাত, অর্থাৎ এক শব্দ, সেই জন্য আমি এটা উচ্চারণ হসন্ত দিয়েছি। তাহলে শিক্ষার্থীরা এ হচ্ছে আমার রফলা যুক্ত। এরপর শিক্ষার্থী আমি ষষ্ঠ সূত্রটা আমি দাঁড় করাচ্ছি, 6 নম্বর সূত্রটা তোমরা একটু দেখো। আমার 6 নম্বর সূত্রটা হচ্ছে সাধু রীতিতে ই ধ্বনি ছিল, অর্থাৎ আমাদের সাধু ভাষা খাইয়াছি, দেখিয়াছি, বলিয়াছি, পড়িয়াছি, ই ধ্বনি ছিল এমন ক্রিয়াপদ ও বিশেষ্য শব্দের বানানে চলিত রূপে ই বিলুপ্ত হলেও পূর্ববর্তী প্রভাবে অনুরূপ আদ্য অ প্রায় উরূপ উচ্চারিত হয়। অর্থাৎ আমরা যখন আগে সাধু ভাষা খাইয়াছি, দেখিয়াছি, পড়িয়াছি, বলিয়াছি, আমাদের সাধু ভাষায় যে শব্দগুলো ছিল সেখানে কিন্তু রস্যি ধ্বনি ছিল, এই ধ্বনি ছিল এমন ক্রিয়াপদ ও বিশেষ শব্দের বানানে, ক্রিয়াপদ বিশেষ শব্দের বানানে যখন আমরা চলিত রূপে যখন সেটাকে আমরা নিয়ে আসি, এই ধ্বনিটা কিন্তু বিলুপ্ত হয়ে যায়, অর্থাৎ এই রস্যি ধ্বনিটা হারিয়ে যায়, হারিয়ে গেলেও আগের শব্দের প্রভাবে পরের শব্দটা কিন্তু অয়ের উচ্চারণটা উ এর মতো হয়। যেমন দেখো আমি উদাহরণ দিয়ে তোমাদের একটু দেখিয়ে দিই, তাহলে তোমার দ্বারা একটু ক্লিয়ার হবে। যেমন করব, এই শব্দটা হচ্ছে করব, এটা হচ্ছে চলিত রূপ, এটা কিন্তু আগে ছিল করিব, কেমন, এ করিব, খেয়াল করে, এ করিব, এতে ই রস্যি, অর্থাৎ আদ্যয়ের পরের ধ্বনিতে রস্যি, এটা হচ্ছে ক্রিয়াপদ ও সর্বনাম পদ বিশেষ্য পদটা আমি তোমাদের দেখাচ্ছি। যেমন আগে শব্দটি ছিল করিব, এটা হচ্ছে সাধুরূপ, এরপর সেটা চলিত রূপে আসে করব, এ করব কর সাথে ও আছে, এই জন্য এটা হয়ে গেল করব, কেমন। এরপর এখানে কর সাথে একটা উকার হবে, এটা করব হয়েছে, এটা করব হবে। যাই হোক শিক্ষার্থীরা এখানে এ ক আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা এটাকে কারেকশন করে নিবে। এ কর সাথে এখানে একটা উকার হবে, করব। বলবো শব্দটি ছিল বলিব, এটা হয়ে গেছে বলবো। পড়ছি শব্দটি আগে ছিল পড়তেছি, এখন হয়ে গেছে পড়ছি, হ্যাঁ আমি বই পড়ছি, হ্যাঁ তুমি পড়ছো, তুমি লেখছো, তাহলে পড়তেছি শব্দটি ছিল চলিত ভাষায়, সাধু ভাষা ছিল পড়তেছি, চলিত ভাষায় সেটা হয়েছে পড়ছি, কেমন, আর উচ্চারণ হয়েছে সেটা হচ্ছে পড়ছি। শব্দটি হচ্ছে কলকাতা, এটা সাধু ভাষা ছিল কলিকাতা, অর্থাৎ আদ্যয়ের পর ল আছে, লর সাথে রসিক আছে, সেটা আমার প্রথম সূত্রের মধ্যেও পড়ে, আমি যে প্রথম সূত্র তোমাদের দেখিয়ে দিয়েছি সেই প্রথম সূত্রের মধ্যে এটা পড়ে। যাই হোক শিক্ষার্থীরা, আমরা ধরে নিব যে এটা হচ্ছে আমার চলিত রূপ, আর এই শব্দটি হচ্ছে আমার সাধুরূপ। তাহলে এই সাধুরূপের মধ্যে সাধুরূপের যে চলিত রূপটা যে ই ধ্বনি ছিল, এখানে কিন্তু ই ধ্বনিটা বিলুপ্ত হয়েছে, এটার মূল শব্দটি এখন আমরা বলি কলকাতা, এখন আমরা বলি পড়ছি, পড়িতেছি আমরা বলি না, তাহলে এইটা এখান থেকে হারিয়ে যাচ্ছে। বলিবতে আমরা এখন বলি, এই যে এই রশ্মি ধ্বনিটা তোমরা দেখো, এই লর সাথে যে রশ্মিটা আছে সেই রশ্মিকাটা হারিয়ে এখন হয়েছে বলবো। তারপর করিবর সাথে রশ্মিকাটা হারিয়ে এখন হয়েছে করব। কলিকাতার সাথে রশ্মিটা হারিয়ে এখন হচ্ছে কলকাতা। তাহলে এই যে আমি তোমাদের যে উচ্চারণগুলো দেখিয়েছি সেই উচ্চারণগুলো ছিল সাধুরূপ, চলিত রূপের মধ্যে এটা হলো বর্তমানে, অর্থাৎ আদ্য অয়ের প্রভাবে অধ্বনি উচ্চারণটা উ এর মতো হয়। শিক্ষার্থীর এই হচ্ছে আমার আদ্য অ। তা তোমাদের আমি যদি পরীক্ষায় দিব যে বাংলা অধ্বনি উচ্চারণের যে কোনো 5টি সূত্র লিখো, তাহলে তোমরা এই 5টি সূত্র লিখবে, অথবা তোমাদের দেওয়া থাকবে আদ্য অয়ের উচ্চারণ সূত্র লিখো, তাহলে তোমরা সেটা লিখবে। তো শিক্ষার্থীরা আমি আদ্য আজকে আলোচনা করেছি, তোমাদের আমি মধ্য অটা একটু আলোচনা করে দিই। তাহলে আমি মধ্য আলোচনা করার মাধ্যমে আমি আমার ক্লাসে শেষ করব আজকে। মধ্য অর্থাৎ বাংলা শব্দ, আমি বলেছিলাম বাংলা ভাষায় অর্থনীতির শব্দের 3 জায়গায় উচ্চারণ করা হয়, শব্দের প্রথমে, শব্দের মাঝখানে, শব্দের শেষে। অর্থাৎ শব্দের প্রথমে অধ্বনিটা যে আমরা বলছি আদ্য অয়ের পরের ধ্বনিতে রস্যিকার থাকলে অর উচ্চারণ এর মতো হয়। আবার আমি বলেছিলাম আমার স্লাইডে আদ্য অয়ের পরে জফলা থাকলে অর উচ্চারণ এর মতো হয়। আবার বলেছিলাম আদ্য অয়ের পরে যুক্তবর্ণ থাকলে অর উচ্চারণ এর মতো হয়। আবার বলেছিলাম আদ্য অয়ের পরে যদি রফলা থাকে তাহলে অর উচ্চারণ এর মতো হয়। এবং বলেছিলাম আদ্য অয়ের পরে যদি তোমাদের ক্ষীয় বা জনীয় থাকে তাহলে সে অর উচ্চারণ এর মতো হয়। এবং বলেছিলাম যে সাধু রীতিতে ই ধ্বনি ছিল, চলিত রীতিতে সেই ই ধ্বনির প্রভাব বিলুপ্ত হলো, আদ্য অয়ের প্রভাব উ এর মতো হয়। ঠিক তাহলে শিক্ষার্থীরা আমরা দেখো মধ্য অয়ের উচ্চারণ সূত্রগুলো আমরা একটু দেখে নিই। এটার মাধ্যমে আজকে আমি ক্লাসটি শেষ করবো। মধ্য অয়ের উচ্চারণ নিয়ম, অর্থাৎ মধ্য অয়ের পরে এটা অনেকটা আদ্য অয়ের মতো। আমরা তোমাদের শুরুতে বলেছিলাম যে আদ্য অয়ের প্রথম 4টা নিয়ম মধ্য অয়ের ক্ষেত্রে হয়। আমি এই সূত্রটা এইভাবে লিখতে পারতাম যে আদ্য অয়ের প্রথম 4টি সূত্র মধ্য অয়ের জন্য প্রযোজ্য।
অর্থাৎ শব্দের প্রথমে আ থাকলে আয়ের পরের ধ্বনিতে যদি রস্যি বা রস্যকতা এর উচ্চারণের মতো হয়, তো সেটা আমরা বলতে পারি মধ্য অয়ের মতো। কেমন? এখানে আদ্য ছিল, এখানে এটা হয়ে গেল মধ্য। অর্থাৎ এটা আমার আগের ক্লাসে ছিল আদ্য অয়ের পরে, তাহলে এটা এখন হচ্ছে মধ্য। দেখো আমি তোমাদের দেখে দিচ্ছি, মধ্য অয়ের পরে রস্যি বা রস্যধ্বনি থাকলে সেই অয়ের উচ্চারণ উ এর মতো হয়। যেমন কাকলি, শিক্ষার্থীরা তোমরা এই যে ক, দেখো কর সাথে ও আছে, কেমন? কাকলি। জলদি, জলদি। সকরুণ, সকরুণ। তোমরা দেখো এই যে মাঝখানে ক, আমি তোমাদেরকে কার্যা দিয়ে দেখিয়েছি, তোমরা আমার ক্লাসগুলো ডাউনলোড করবে, ডাউনলোড করে তোমরা এটা বারবার শুনবে এবং আমি যে কার্যা দিয়ে যেটা ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছি সেগুলো তোমরা ভালো করে দেখবে। আশা করি তোমাদের সমস্যা হবে না। আর আমাদের কলেজ আশা করছি আমরা ফেব্রুয়ারির দিকে হয়তো আমাদের কলেজ খুলতে পারে। যদি খুলে তখন আমরা তোমাদের যে প্র্যাকটিক্যাল আমি তোমাদের ক্লাসগুলো করাবো, প্র্যাকটিক্যাল করালে তোমরা আরও ভালো করে আয়ত্ত করতে পারবে। শিক্ষার্থীরা তোমরা দেখো এই যে মাঝখানে যে ক আছে, কেমন? এই মাঝখানে কর সাথে কিন্তু একটা অ আছে, সেটাকে আমি বলেছি মধ্য অ। তাহলে এই পরের ধ্বনি যে রস্যিকার আছে ল, এই লর সাথে রস্যিকার আছে, যেটা আমি তোমাদেরকে র্যাট ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছি যে মধ্য অয়ের পরে, মধ্য অয়ের পরে রস্যি বা রস্যধ্বনি থাকলে, তাহলে এই যে এই মাঝখানে ক, কর সাথে ও আছে, তাহলে এ ক এর উচ্চারণটা উ এর মতো হচ্ছে। তো উ এর মতো হচ্ছে বিধে এটা হচ্ছে কাকলি, অর্থাৎ ক আকার কর্ষকার উপর রসিকালি কাকলি। জলদি, দেখো এর মাঝখানে অ আছে জল, জলদি, জলদি। আমরা 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 কিন্তু জলদি বলি না, জলদি করো সেটা, এটা হচ্ছে জলদি। এ লর সাথে ও আছে, অর উচ্চারণটা ওর মতো হয়ে গেল। সকরুণ, এই যে দেখো এ ক, এটা মাঝখানে ক, তোমরা দেখো মাঝখানে কটা আমি দেখাচ্ছি, এ মাঝখানে যে কটা আছে, তাহলে এ কর সাথে কিন্তু একটা অ আছে, অ থাকার কারণে এটা হলো শকু। তারপরে রর সাথে দন্তান্ন, বাংলা ভাষায় মধ্যমটাকে দন্তান্ন হিসেবে আমরা লিখতে পারি উচ্চারণের ক্ষেত্রে, এটা হচ্ছে মধ্য উচ্চারণ। সেক্ষেত্রে তোমরা একটু খেয়াল করো, যেমন এখানে আরেকটি বিষয় হচ্ছে মধ্য অয়ের পরের ধ্বনিতে রিকার থাকলে, যেমন আমরা বলেছিলাম যে আদ্য অয়ের পরের ধ্বনিতে রিকার থাকলে, তাহলে এখানে আমরা বলছি মধ্য অয়ের, অর্থাৎ আদ্য অয়ের চারটা সূত্রই মধ্য এর জন্য প্রযোজ্য। হ্যাঁ, সেক্ষেত্রে তোমরা খেয়াল করো মধ্য অয়ের পরের ধ্বনিতে রিকার থাকবে, আমি তোমাদেরকে এটা ইন্ডিকেট করে দেখেছি, রিকারটা দেখিয়ে দিচ্ছি। রিকার থাকলে সে অয়ের উচ্চারণ উ এর মতো হয়, তাহলে তোমরা একটু খেয়াল করো, এ রিকার থাকলে সে অয়ের উচ্চারণ উ এর মতো হয়, সেটা তোমরা খেয়াল করো। যেমন লোকনৃত্য, এ ক, কেমন? এই যে লুক, এই কর সাথে ও আছে, এই যে পরের ধ্বনি, পরের ধ্বনিতে রিকার আছে, তাহলে এই যে কর সাথে উকার আছে সেটা হয়ে গেলে লোক। এই লোক, এই যে ক আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বারবার কার্সার দিয়ে, এ লোক, কর সাথে ও আছে সেটা হয়ে গেল লোক। এই নৃত্য শব্দটিকে আমি ভাঙছি নৃত্য, অর্থাৎ মধ্যান্তে নরিফেলা ত বসন্ত তৌকাত্ত নৃত্য, অর্থাৎ এটা মাঝখানে শেষের যে অন্ত, সে অন্তের সূত্রটা কিন্তু এখানে পড়ে। আবার উপবৃত্ত, এই যে প, তোমরা দেখো প, এই পর সাথে ও আছে, অটা হয়ে গেল উপ, আর বৃত্ত শব্দটিকে আমরা বৃত্ত, উপবৃত্ত। আমি তোমাদেরকে একটু গ্যাপ দিয়ে ভেঙে ভেঙে দেখিয়ে দিয়েছি। তোমরা যখন পরীক্ষায় লিখবে, তোমরা লিখবে এইভাবে শিক্ষার্থীরা, লোক, লোক নৃত্য একসাথে লিখবে, উপবৃত্ত, অর্থাৎ আমার উচ্চারণ হচ্ছে লোকনৃত্য উপবৃত্ত। তোমাদের পরীক্ষায় দেওয়া থাকবে এই লোকনৃত্য শব্দটি, যখন এভাবে উচ্চারণটা দেওয়া থাকবে তোমরা উচ্চারণটি লিখবে এরকম লোকনৃত্য। তাহলে আমি শব্দটি উচ্চারণটা কীরকম করছি, আমরা শুধু উচ্চারণটা দেখাচ্ছি। আমরা পরীক্ষার মধ্যে কিন্তু লিখবো লোকনৃত্য, যখন আমাদের উচ্চারণ লিখতে বলবে তখন আমরা লিখবো লোকনৃত্য। আর সেক্ষেত্রে আমার 3 নম্বর সূত্রটি একটু দেখো তাহলে। 3 নম্বর সূত্রটি আমি তোমাদের বলছি, মধ্য অয়ের পরে ক্ষীয় বা জনীয় এ দুটো যুক্ত ব্যঞ্জনের যে কোনো একটি থাকলে, এটা আমি আদ্য অয়ের মতো বলেছিলাম, যে আদ্য অয়ের পরে বলেছিলাম, আদ্য অয়ের পরে বলেছিলাম, এখন বলছি মধ্যে, তো একই রকম তোমরা তো এটা পারবে, কারণ এটা আদ্য অয়ের 4টা সূত্র তোমরা যদি ভালো করে দেখো তাহলে সেটা পারবে, মধ্য অটা তোমরা পারবে। তাহলে সেক্ষেত্রে খেয়াল করো, এই যেমন অদক্ষ, কেমন? এই যে মাঝখানে দ, দেখো আমি তোমাদেরকে কার্য দিয়ে দেখিয়ে দিচ্ছি, এই যে মাঝখানে দ, এই দর সাথে ও আছে, সেটা হয়ে গেল দৌকাদ্দু, ক্ষীয়টাকে ভাঙলাম যেটা আগের মতো অদক্ষ। হ্যাঁ, অদক্ষ, অদজ্ঞ হয়ে গেছে। শিক্ষার্থীরা একটু খেয়াল করে, এটা এখানে ভুল হয়েছে, এটা হবে খ ওকার হবে, যেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা তুমি একটু কারেকশন করে নিবে, এটা খ হবে, খ উকার। অবজ্ঞা, তাহলে অবজ্ঞা, অর্থাৎ বর্ষাতে আছে, বর্ষাতেও আছে, এটা ভাঙলাম, অবজ্ঞা। বিশেষজ্ঞ শব্দটি হচ্ছে বিশেষজ্ঞ, অর্থাৎ বর্ষিকার বি, তার উপর সেই কাছে বিশেটা ঠিক থাকলো,
বিশে এই সজ্ঞের দন্তস্ব জায়গায় আমি বলেছিলাম বাংলা ভাষায় তালব্য স, মূর্ধন্য ষ, দন্তস্ব, ওই তিনটে স্বকে স্বরূপ উচ্চারণ করা হয়, সেই ক্ষেত্রে একটি স লিখলে হয়। তাহলে এই দন্তস্ব মূর্ধন্য ষ জায়গায় আমি তালব্য স লিখলাম, এই যে যুক্ত বর্ণটাকে আমি ভাঙলাম, অর্থাৎ যুক্ত বর্ণটা হচ্ছে গ গ, বিশেষজ্ঞ, অবজ্ঞা, এটা এখানে গ রূপে একটা চন্দ্রবিন্দু আসছে, কারণ এটা নাসিক্য ধ্বনি, অর্থাৎ যে ধ্বনিটা উচ্চারণ করার সময় আমাদের নাক দিয়ে বাতাস বের হয় সেটা হচ্ছে নাসিক্য ধ্বনি। আর নাসিক্য ধ্বনি উচ্চারণ করতে গেলে চন্দ্রবিন্দু, যেমন চাঁদ, কাদা, অর্থাৎ কাদা একটা হচ্ছে কাদা মাটি, যখন আমরা কাদা বলবো তখন সেটা কিন্তু নাসিক্য দিয়ে নাক দিয়ে বাতাস বের হয়, তো এখানে চন্দ্রবিন্দুটা আসছে। শিক্ষার্থী এটা হবে খৌকাল্প, তোমরা একটু খেয়াল করে নিবে। তাহলে মধ্য এর আমি আরও তিনটে সূত্র তোমার জন্য দাঁড় করাচ্ছি, এর পরবর্তী ক্লাসের মাধ্যমে আমি স্লাইডগুলো শেষ করব, স্লাইডের মাধ্যমে ক্লাস শেষ করব। শিক্ষার্থীদের দেখো, মধ্য এর পরের ধ্বনিতে যদি জফলা থাকে, যেটা আমি আদ্য এর ক্ষেত্রে বলেছিলাম, মধ্য অ এর পরের ধ্বনিতে জফলা থাকলে সেই অ এর উচ্চারণ ও এর মতো হয়। সেক্ষেত্রে আমি আগের ক্লাসে আদ্য সূত্রগুলো তোমরা যদি ভালো করে জানো, কারণ আদ্য অ থেকে যে 4টি সূত্র আছে সেই 4টি সূত্র কিন্তু মধ্য হতে পড়ে, তাই তোমরা আদ্য এর 4টি সূত্র জানলে তোমাদের মধ্য এটা আরও অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে তোমরা দেখো, মধ্য অ এর পরের ধ্বনিতে জফলা থাকলে সেই অ এর উচ্চারণ ও এর মতো হয়, যেমন অধম্য, এই যে দেখো যেমন দ আছে, তাহলে এটাকে আমি বলছি মধ্য, এটা যেহেতু দ আছে এটা হচ্ছে মধ্য, এ দশ সাথে অ আছে, এটা হয়ে গেল অধ, এ ম শব্দটা ভাঙলাম, অধম্য, অধম্য, এই যে মন নিচে একটা হসন্ত দিয়েছি, এখানে মৌকার ম হয়ে গেল। অসভ্য ও আছে ভাঙলাম, এই শব্দের এবং সভ্য দন্ত স্বর সাথে ও আছে, সেটা হয়ে গেল তালব্য স উকাস্য, কারণ আমি বলেছিলাম তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, তিনটা স থাকলে যে কোনো একটা স আমি স্বরূপে পড়তে পারবো, তো সেই ক্ষেত্রে দন্ত সটা হয়ে গেল তালব্য স উকাস্য। আর এটাকে আমি ভাঙলাম, বজ্রফলাটাকে ভাঙলাম ভৌকার ব, অসভ্য। আলস্য শব্দটি দেখো, আটা লিখে দিয়েছি আমি, লর সাথে ও আছে, এই যে আমি তোমাদেরকে বারবার কার্যার দিয়ে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে লর সাথে ও আছে, অটা হয়ে গেল লৌকাল্য, এই দন্ত শটাকে ভাঙলাম তালব্য স, সৌকাস্য। সেক্ষেত্রে আমার 5 নম্বর সূত্রটি তোমরা দেখো, এটা হচ্ছে একটু ব্যতিক্রম, কারণ আমি আদ্য এর প্রথম 4টা সূত্র মধ্য হতে চলে আসছে, শুধু এখানে 2টা সূত্র তোমাদেরকে একটু ভালো করে জানতে হবে, সেটা হচ্ছে মধ্য অ এর আগে সরিয় সরায়ে এ ও, আমি তোমাদেরকে রেড ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছি, মধ্য অ এর আগে সরিয় সরায়ে এ ও 4টি স্বরধ্বনি যে কোনোটি থাকলে সে অ এর উচ্চারণ ও এর মতো হয়। যেমন দেখো কমল, এই যে শিক্ষার্থীরা সেখানে কমল, কেমন, এই যে ক, তো কর সাথে কী আছে, মর সাথে ম, কর সাথে ম আছে, কেমন ম, তাহলে মধ্য এর আগে এই 4টি স্বরধ্বনি থাকলে এটা একটু ব্যতিক্রম হতে পারে, যেমন কমল, এই মর সাথে ও আছে, এই কর সাথে কিন্তু ও আছে, তাই এই অটা এখানে চলে আসছে। আমি তোমাদের যেটা র্যাট দিয়ে দেখিয়ে দিচ্ছি, এই র্যাটের কটা কিন্তু এখানে চলে আসছে, এই মর সাথে ও আছে, এটা কমল হলো। কানন, এই দেখো দন্তন্য মধ্য, আমরা কিন্তু মধ্য এর সূত্র পড়তেছি, কেমন, সেক্ষেত্রে আমরা কিন্তু পড়তেছি মধ্য এর সূত্র। তাহলে কানন, আমার এই যে কানন আছে, কাননের ক্ষেত্রে আমি বলেছি তোমাদের দন্ত নর সাথে আমার এখানে অ আছে, কেমন, তাহলে এই অ আছে, এটা হচ্ছে মধ্য, তাহলে এই আগের বর্ণতে আকার আছে, আকার দেখো, কর সাথে আছে, এই আটা হচ্ছে সরাইয়া, কেমন, এই যে আমি তোমার দেখাচ্ছি এই সরাইয়া, এই সরাইয়াটা হচ্ছে কর সাথে আসছে, এটা হলো কানন, ওই উচ্চারণটা কানুন, দন্ত নর সাথে হসন্ত দিচ্ছি, কারণ এটা হচ্ছে কানন, কানন। বেতন, বেতন, ওজন, ওজন, বেতন, আমাদের বেতন, তুমি কি বেতন নিয়েছো, বেতন, তাহলে মাঝখানেটা আমরা বেতন, তন তন বলি না, বেতন, বেতন, কানুন, তাহলে এই উচ্চারণটা তোমরা আশা করি খেয়াল করতে পেরেছো। শিক্ষার্থীরা তোমরা দেখো, এরপর আমি কিছু শব্দ তোমাদের, এটা একটু ব্যতিক্রমের মধ্যে আসছে, সেই ব্যতিক্রমটা আমি তোমাদের দেখাচ্ছি, যে বাংলায় বেশ কিছু তৎসম শব্দ স্বাধীন ব্যবহারে হসন্ত উচ্চারিত, দেখো আবার আমি তোমাদের কার্য দিয়ে দেখাচ্ছি, বাংলায় বেশ কিছু তৎসম শব্দ স্বাধীন ব্যবহারে হসন্ত উচ্চারিত হলেও সমাসবদ্ধ অবস্থায় পূর্বপদের শেষের অরক্ষিত এবং অটা থেকে যাবে উ এর মতো উচ্চারিত হয়। যেমন দেখো পদ, শিক্ষার্থীরা দেখো এই পদ শব্দটি, এটা হচ্ছে হসন্তটা আগে ছিল এরকম পথ, কেমন, এই হসন্তটা উচ্চারিত হলো, অর্থাৎ আমরা পথ, আমরা যখন এই শব্দটি হচ্ছে পথ, এটা হচ্ছে পথ, তো হসন্ত, কিন্তু পথচারী যখন আমরা বলবো পথে চারণ করে, যে সমাসবদ্ধ পদ, এটা হচ্ছে সমাসবদ্ধ পদ, এটা হচ্ছে পৃথক শব্দ, তৎসম শব্দ, এটা স্বাধীনভাবে হসন্ত উচ্চারিত হয়, যেমন পথ লিখতে গেলে কিন্তু আমরা এটা এইভাবে লিখি, কেমন, কিন্তু যখন পথচারী বলবো তখন কিন্তু হসন্তটা থাকে না, আমরা যখন পথ বলবো হসন্তটা থাকবে, যখন পথচারী বলবো হসন্তটা থাকবে না, তাহলে পথ, এই উচ্চারণ হচ্ছে পথচারী। বনবাসী, বনবাসী হচ্ছে বনে বাস করে, যে শব্দটি যখন আমি বন বলবো এটা হচ্ছে হসন্ত,
এটা হচ্ছে বনটা হচ্ছে আলাদা শব্দ, যখন আমি তার সাথে বাসি দিব এটা হচ্ছে বনবাসী। তো বনবাসী শব্দটি হচ্ছে আমি শব্দটি বনবাসী বলবো, বনবাসী বলবো না। এটাকে আমি পথচারী বলবো, পথচারী, পথ তো ধর সাথে ও আছে, ওর উচ্চারণটা ওর মতো হলো পথচারী। শব্দটির জন্য বনটা হচ্ছে আলাদা তৎসম শব্দ। যখন আমি বনবাসী, আমরা এটা বনবাসী, আমরা কিন্তু বনবাসী বলবো না। তাহলে বনবাসী মানে বনে বাস করে যে, তো এটা হচ্ছে সমাজবদ্ধ পদ, এটা হচ্ছে বনবাসী। সেক্ষেত্রে দেখো দিনবন্ধু, দিন মানে হচ্ছে গরিব, দিন মানে দরিদ্র, হতদরিদ্র, বন্ধু কেমন, দিনবন্ধু মানে যে দিনের বন্ধু, মানে যে গরিবদের বন্ধু। তাহলে এই শব্দটি দিনবন্ধু না দীনবন্ধু, আমি যা দেখিয়েছি দীনবন্ধু, দীনবন্ধু। লোকগীতি, এটা আমি আগেও বলেছিলাম, লোকটা হচ্ছে আলাদা, গীতিটা যখন লোকটা আলাদা শব্দ, এটাতে কিন্তু আগে হসন্ত ছিল, কিন্তু যখন আমি লোকগীতি বলবো এখন হসন্ত থাকবে না। তো এটা হলো লোকগীতি, অর্থাৎ লোকে বিশেষ করে গ্রামীণ বাংলার জনগণ যে গান গায় সেটা হচ্ছে লোকগীতি। সেক্ষেত্রে তাহলে আজকে আমি তোমাদেরকে বাংলা ভাষার উচ্চারণের নিয়মটা আমি আলোচনা করেছি, দুইটি উচ্চারণ আদ্য মধ্য আলোচনা করেছি। আগামী ক্লাসে আমি তোমাদের অন্তটা আলোচনা করব এবং ধ্বনি এবং বহল আলোচনা করব। আমি সম্ভব হলে 3টে সূত্র আলোচনা করব আগামী ক্লাসে। 3টে সূত্র আলোচনা করতে না পারলে আমি অন্তত 2টে সূত্র আলোচনা করব। এবং আমি যে ক্লাসগুলো তোমাদের দিচ্ছি, আমাদের কলেজের যে পেজ আছে ফেসবুক অনলাইন ক্লাস পেজ, সেই অনলাইন ক্লাস পেজ থেকে তোমরা ভিডিওগুলো ডাউনলোড করে তোমরা বারবার দেখবে। তোমরা যদি সেটাকে বারবার দেখো এবং সেটা বারবার শোনো, তাহলে তোমাদের উচ্চারণের যে জটিলতা আছে সেই জটিলতা আশা করি দূর হবে। এবং যখন আমাদের কলেজ করবে সেই উচ্চারণের উপর আমি তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাসগুলো নেব, তোমরা আরও ভালো বুঝতে পারবে। তবে সেক্ষেত্রে আমি যে সূত্রগুলো দিয়েছি সেই সূত্রগুলো তোমরা পড়বে। এরপর তোমাদের যে সমস্যা যদি থাকে তোমরা আমাকে এগুলো ইনবক্সে আমাকে জানাবে, আমি যতদূর সম্ভব আর একটু সহজ, অবশ্যই আমি সহজ করে বুঝিয়েছি। তোমরা এগুলো ভালো করে পড়ো, আশা করি তোমরা এগুলো আয়ত্ত করতে পারবে। শিক্ষার্থীরা, তাহলে আমি তোমাদেরকে আজকে আলোচনা করেছি স্বরবর্ণের উচ্চারণ কোথায় হয়, এবং আমি তোমাদেরকে আলোচনা করছি বাংলা ভাষা অধ্বনির 2টি রূপ থাকে, একটু অর্ধ বিবৃত, যেটা বিবৃত হয় অর্ধেক পাল্টায়, আর একটা হচ্ছে উ এর মতো হয়। বিশেষ করে বাংলা ভাষায় অধ্বনির উচ্চারণটা কোথায় উ এর মতো হয়, সেটা হচ্ছে আমাদের আজকে আলোচ্য বিষয়। আমরা বলছি শব্দের বাংলা ভাষা অধ্বনিটি আমরা বলেছিলাম শব্দের 3 স্থান উচ্চারিত হয়। আমি বলেছিলাম শব্দের প্রথমে যদি উচ্চারণ হয় সেটাকে আমি বলেছিলাম আদ্য, আমি বলেছিলাম শব্দের মাঝখানে উচ্চারণ হলে সেটাকে আমি বলেছি মধ্য, এবং বলেছিলাম শব্দের শেষে উচ্চারণ হলে সেটাকে বলেছিলাম অন্ত। এবং আজকে আমি তোমাদের 2টি সূত্র আদ্য এবং মধ্য অয়ের সূত্রগুলো তোমাদের দেখিয়ে দিয়েছি। আমি আবারও বলছি শিক্ষার্থীরা, তোমাদের বাংলা দ্বিতীয় পত্রে যে 30 নম্বর ব্যাকরণ অংশ থাকবে, সেই 30 নম্বর ব্যাকরণ অংশের 1 নম্বর যে প্রশ্নটি থাকবে, সেই 1 নম্বর প্রশ্নে তোমাদের 2টি উচ্চারণ থাকবে, একটি হচ্ছে উচ্চারণ সূত্র লেখা, আর একটা হচ্ছে যে কোনো 5টি শুদ্ধ উচ্চারণ লেখা। অর্থাৎ তোমাদের 8টি শব্দ দিবে, সেখান থেকে তোমরা যে কোনো 5টি শব্দ শুদ্ধ উচ্চারণ লিখবে। যাই হোক শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে পরবর্তী ক্লাসের জন্য পরবর্তী উচ্চারণ ক্লাসে অন্ত অয় এবং উচ্চারণ অন্ত অয় ধ্বনি এবং বহলা উচ্চারণ ক্লাসে পরবর্তী ক্লাসের জন্য স্বাগত জানিয়ে আজকের এই ক্লাসটি আমি এখানে শেষ করছি। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস আমি এখানে সমাপ্ত করছি। তোমাদের সবাইকে শীতের শুভেচ্ছা জানাচ্ছি, এবং শীতকালের যে কুয়াশা, আশা করি তোমরা শীতের মধ্যে তোমরা সুস্থতার মধ্যে থাকবে, নিজেদেরকে সুরক্ষা রাখবে, করোনাকালীন সময় তোমরা সতর্কতা অবলম্বন করবে, তোমরা তোমাদের পরিবার নিয়ে সুস্থতার মধ্যে থাকবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো ক্লাস আমি আমার ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করছি। তোমরা সবাই ভালো থাকবে, তোমাদের সবার সুস্থতা কামনা করছি।